স্বরের আগমন, স্বরাগম। শব্দের শুরুতে, শব্দের মধ্যে, শব্দের শেষে যদি স্বরধ্বনির আগমন ঘটে তাকে বলা হয় স্বরাগম। ধরে নিলাম একটি শব্দ হলো স্কুল, আমি সেটা উচ্চারণ করতেছি স্কুল। এখন এই যে স্কুল শব্দটা স্কুল বলতেছি, আমি আমার উচ্চারণের সুবিধার জন্য আমি একটা আগে ই ধ্বনি নিয়ে আসতেছি। সে ই ধ্বনি আনাটা বা আসাটাই হচ্ছে স্বরাগম। শব্দের শুরুতেও এই স্বরাগম হতে পারে, শব্দের মধ্যে হতে পারে, শব্দের শেষেও হতে পারে। সেই হিসাবে স্বরাগম তিন প্রকার হবে। শব্দের শুরুতে যদি হয় আদি স্বরাগম, শব্দের মধ্যে যদি হয় মধ্য স্বরাগম, শব্দের শেষে যদি হয় অন্ত স্বরাগম। প্রথমে আসি আদি স্বরাগম। ধরে নিলাম স্টেশন একটা শব্দ, স্টেশন শব্দটাকে একটা গানও আছে স্টেশনের রেলগাড়িটা, তাহলে স্টেশন শব্দটা যে স্টেশন করে ফেললাম, আমি আমার উচ্চারণের সুবিধার জন্য মূলত এখানে যে কাজটা করেছি ই যেটা স্বরধ্বনি, সেই স্বরধ্বনিটা নিয়ে এসেছি, সেটাই হচ্ছে স্বরাগম। আর যেহেতু এই ই স্বরধ্বনিটা আমি শব্দের শুরুতে নিয়ে এসেছি তাই এটা আদি স্বরাগম। আবার যেমন স্পর্ধা আছে, আমি বলতেছি আস্পর্ধা, তো এই যে আস্পর্ধা বলতেছি, এখানে যে আ ধ্বনিটা এনেছি এবং সেটা শব্দের শুরুতেই আগমন ঘটিয়েছি, সেটাই হচ্ছে আদি স্বরাগম। এখন একই রকম কাজ শব্দের মধ্যেও হতে পারে। স্বর যদি শব্দের মধ্যে আসে হবে মধ্য স্বরাগম। ধরে নিলাম আমরা একটা শব্দ রত্ন আর একটা শব্দ যত্ন, এই রত্ন শব্দগুলোকে আমরা বলতেছি রতন যতন। যেমন কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছেন, জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন। তাহলে এই রত্ন শব্দটাকে যে রতন করলো, সেখানে আসলে একটা অস্বরধ্বনির আগমন ঘটেছে শব্দের মাঝখানে। উদাহরণ হিসেবে আমি বললে রত্ন শব্দটা র যোগ অ যোগ ত যোগ দন্ত ন, আবার রতন শব্দটা র যোগ ত যোগ অ যোগ দন্ত ন। তাহলে এখানে অতিরিক্ত যে একটা অ ধ্বনি এসেছে এবং এটা একটা স্বরধ্বনি, সুতরাং শব্দের মাঝখানে এই যে অ ধ্বনিটা এসেছে সেটাই হচ্ছে মধ্য স্বরাগম। এখন পরীক্ষায় মধ্য স্বরাগম না দিয়ে আসে স্বরভক্তি কিংবা বিপ্রকর্ষ। এখন কথা হচ্ছে মধ্য স্বরাগম যেটা সেটাই স্বরভক্তি, সেটাই বিপ্রকর্ষ, অর্থাৎ মধ্য স্বরাগমের এই অন্য নাম স্বরভক্তি, বিপ্রকর্ষ কিংবা মধ্য স্বরাগম। আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি, যেমন রত্ন থেকে রতন, ধর্ম থেকে ধরম, তারপর হর্ষ থেকে হরস, প্রীতি থেকে প্রীতি, তারপর ক্লিপ থেকে ক্লিপ ইত্যাদি ইত্যাদি শব্দগুলোর মধ্যে আমরা দেখব বিভিন্ন ধ্বনির আগমন ঘটেছে। সবগুলো হচ্ছে স্বরধ্বনি এবং সবগুলো হচ্ছে মাঝখানে আগমন ঘটেছে, তাই এগুলোকে বলা হয় মধ্য স্বরাগম কিংবা স্বরভক্তি কিংবা বিপ্রকর্ষ। আমরা এবার যাব অন্ত স্বরাগমে। অন্ত স্বরাগম হচ্ছে শব্দের শেষে অর্থাৎ অন্তে, শব্দের শেষে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে সেটাকে বলা হয় অন্ত স্বরাগম। ধরে নিলাম সত্য একটা শব্দ, এই সত্য শব্দটাকে যখন সত্যি বলা হচ্ছে তখন এটার শেষে একটা ধ্বনি আসতেছে, এটাই হচ্ছে অন্ত স্বরাগম। স্বর যেমন আসতে পারে তেমনি স্বর বিলুপ্ত হতে পারে। দ্রুত উচ্চারণ করতে গিয়ে অনেক সময় অনেক স্বরধ্বনি বিলুপ্ত হয়ে যায় বা শব্দ থেকে চলে যায়, সে চলে যাওয়াটাই হচ্ছে স্বরলোপ। যেমন আমি একটা শব্দ ধরে নিলাম অলাবু, সেটা পরবর্তীতে বিবর্তিত হয়ে গেল লাবু এবং বিবর্তিত হয়ে হলো লাউ। এই অলাবুর অটা যে উঠে গেছে লাবু হয়েছে, সেটাই হচ্ছে স্বরলোপ। এখন স্বর আগমন যেমন তিন প্রকার,
অর্থাৎ আদিতে, মধ্যে, শেষে। ঠিক তেমনি স্বর লোপও তিন প্রকার। শব্দে স্বর প্রথম থেকে উঠে যেতে পারে, শেষ থেকে উঠে যেতে পারে, মাঝখান থেকেও উঠে যেতে পারে। সেই হিসেবে আমরা বলতে পারি, যদি কোনো স্বর প্রথম থেকে, শব্দের প্রথম থেকে লোপ পায়, সেটা হবে আদি স্বরলোপ। এই আদি স্বরলোপের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যে আমি বলছিলাম অলাবু, লাবু, লাও। এই যে অলাবুর কি হয়ে গেছে, অটা উঠে গেছে, তারপর এটা শব্দের শুরুতে উঠে গেছে, তাই এটা আদি স্বরলোপ। আবার যদি বলি উদ্দার, উদার, দ্বার, উদার থেকে যে দ্বার হলো, সেখানে উটা যে উঠে গেল, শব্দের শুরুতে উঠে গেছে, এবং এটি হচ্ছে আদি স্বরলোপ। ঠিক তেমনি শব্দের মাঝখান থেকেও স্বর উঠে যেতে পারে। শব্দের মাঝখান থেকে যে স্বর উঠে যায়, সেটাই হচ্ছে মধ্য স্বরলোপ। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যদি বলি সুবর্ণ, এই সুবর্ণ শব্দটা থেকে হয়েছে স্বর্ণ। উদাহরণ হিসাবে আমরা যে সোনারগাঁও ছিল, বর্তমানে যে সোনারগাঁও আছে, সেই সোনারগাঁও পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। সেই সুবর্ণ গ্রামটাই পরিবর্তিত হয়ে পরবর্তীতে সোনারগাঁও হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে সুবর্ণ শব্দটাই স্বর্ণ হয় এবং পরবর্তীতে সোনা হয়। তো এই সুবর্ণের সুটা উঠে গিয়ে, সুটা চলে গিয়ে বিলুপ্ত হয়ে হয়েছে স্বর্ণ। এখানে আসলে উ ধ্বনিটা, মধ্যবর্তী উ ধ্বনিটা বিলুপ্ত হয়েছে, তাই এটাকে বলা হয় মধ্য স্বরলোপ। আমরা যদি দেখি পরে, এরপরে দেখি অন্ত স্বরলোপ। শব্দের শেষে যদি স্বর লোপ পায়, তাকে বলা হয় অন্ত স্বরলোপ। যেমন আশা শব্দটা, কবিতার একটা লাইনও আছে, বিতা করিনু আশ। তাহলে আশা শব্দটা থেকে যে আশ হয়েছে, আজি শব্দটা থেকে যে আস হয়েছে, চারি শব্দটা যে চার হয়েছে, এই যে শেষে প্রত্যেকটার একটা আ বা ই স্বরধ্বনি ছিল, সেই স্বরধ্বনিটা বিলুপ্ত হয়েছে। সেই স্বরধ্বনিটা বিলুপ্ত হলেই আমরা বলতে পারি সেটাই হচ্ছে অন্ত স্বরলোপ। স্বর সংগতি। সমাজে আমরা যেমন সংগতি রক্ষা করে চলার চেষ্টা করি, ঠিক তেমনি শব্দের মধ্যেও একাধিক স্বর থাকলে এই ধরনের একটা সংগতি রক্ষা করতে দেখা যায়। অর্থাৎ ধ্বনি পরিবর্তনের সময় একটা শব্দের মধ্যে একাধিক স্বরধ্বনি থাকলে সেই স্বরধ্বনিগুলো একে অপরের প্রভাবে কিছুটা পরিবর্তিত হয়ে যায়। এই পরিবর্তিত হওয়ার নামটাই হচ্ছে স্বর সংগতি। আমি যদি ধরে নিলাম মূলা, সেটা আমরা অনেকে বলতেছি মূলো, সেটা অন্তত না বলি, আমরা এটা তো শুনেছি। আমরা যদি বলি জুতা, অনেকে বলে জুতো। তাহলে জুতা শব্দটার শেষে যে আ আছে, প্রথমে যে রস্যু আছে, এই রস্যুর প্রভাবে শেষের আটা পরিবর্তিত হয়ে ওকার হয়ে গেল। এই যে শব্দের মধ্যে একাধিক স্বর আছে, সেই স্বরগুলো একে অপরের প্রভাবে যে বিবর্তিত হয়ে যাওয়া, পরিবর্তিত হয়ে যাওয়া, কিংবা সমতা লাভ করা, সেটাই হচ্ছে স্বর সংগতি। এখন এই স্বর সংগতি মূলত চার ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রগত, আরেকটা হচ্ছে পরাগত, আরেকটা হচ্ছে মধ্যাগত, আরেকটা হচ্ছে অন্যান্য স্বর সংগতি। আগের স্বরের প্রভাবে পরের স্বর পাল্টালে সেটাকে বলা হয় প্রগত স্বর সংগতি। আর পরের স্বরের প্রভাবে আগের স্বর যদি পাল্টে যায়, সেটাকে বলা হয় পরাগত স্বর সংগতি। আর যদি সামনে এবং পিছনে দুটি স্বরের প্রভাবে মাঝখানের স্বর যদি পাল্টে যায়, সেটাকে বলা হয় মধ্যাগত স্বর সংগতি। আর যদি দেখা যায় দুইটি স্বরেই কম বেশি পাল্টে গেছে, সেটাকে বলা হয় অন্যান্য স্বর সংগতি।
উদাহরণ হিসাবে আমরা বলতে পারি মুলা বা জুতা। এই জুতা শব্দটা যে জুতো হলো, সেটার প্রথমে রস্যুর প্রভাবে শেষের আটা পাল্টে ও হয়েছে, এটা প্রগত। আবার আমরা যদি বলি দেশি শব্দটা যে দিশি বলতেছি, সেখানে শেষের রস্যির প্রভাবে প্রথমের এটা পাল্টে গেছে, সেটাকে বলা হয় পরাগত স্বরসঙ্গতি। আবার আমরা যদি দেখি বিলাতি একটা শব্দ, শেষেও রস্যি আছে, প্রথমও রস্যি আছে, মাঝখানের আটা পাল্টে গেল, বিলাতি থেকে বিলিতি হয়ে গেল, সেটা হচ্ছে মধ্যাগত স্বরসঙ্গতি। ধরে নিলাম আমরা একটা শব্দ মৌজা, এখন এই মৌজা শব্দটা পাল্টে গিয়ে হলো মুজো, এই মৌজার মৌটা পাল্টে গিয়ে উ হলো, আর যার আটা পাল্টে গিয়ে ও হলো, তাহলে এই যে মৌজোটা মুজো হলো, তাহলে দুইটাই পাল্টে গেল, এটাকে বলা হয় অন্যান্য স্বরসঙ্গতি। রস্যি বা রস্যু তার অবস্থানের আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনের পূর্বে রস্যি উচ্চারিত হলে তাকে বলা হয় অপিনিহিতি। অপিনিহিতি, আমি যদি একটা শব্দ বলি আজি, আজি শব্দের শেষে ই আছে, সেই শব্দটা পাল্টে গিয়ে যখন হলো আইস, তখন সেটাকে বলতেছি অপিনিহিতি। অর্থাৎ শেষের ইটা সামনে চলে আসলো, মাঝখানে করে চলে আসলো, তার অবস্থান পাল্টিয়ে ফেললো, সে তার আগের ধাপে চলে আসলো, সেটাকে বলা হচ্ছে অপিনিহিত। অপিনিহিতকৃত শব্দ যখন পার্শ্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে নতুন রূপ পায়, তখন তাকে আমরা বলি অভিশ্রুতি। ধরে নিলাম একটা শব্দ কোরিয়া, কোরিয়ার রর পরে রস্যি উচ্চারিত হচ্ছে, সেই রস্যিটা যখন আগে উচ্চারিত হয়ে যায় কইরা, তখনই হয় অপিনিহিতি। আবার এই কইরা শব্দটা যখন পরিবর্তিত হয়ে করে হয়, তখন হয় অভিশ্রুতি। এমন ভাবে হতে পারে রাখিয়া রাইখা রেখে, এমন ভাবে হতে পারে বলিয়া বইল্লা বলে, চলিয়া চল্লা চলে, ইত্যাদি ইত্যাদি, এভাবে হতে পারে। একই স্বরের পুনরাবৃত্তি দূর করতে গিয়ে আমরা যখন শব্দের মাঝখানে একটি আ স্বরধ্বনি নিয়ে আসি, তাকে বলা হয় অসমীকরণ। অর্থাৎ ধরে নিলাম টপ একটি শব্দ, এই শব্দটা আমি দুইবার উচ্চারণ করতেছি, দ্বিত্ব উচ্চারণ করতেছি, বলতেছি টপ টপ, দ্রুত উচ্চারণ করতে গিয়ে বলতেছি টপাটপ। এই টপাটপ শব্দটা মাঝখানে যে একটা আ স্বরধ্বনি নিয়ে এসেছি, সেটাকে বলা হচ্ছে অসমীকরণ। আমরা বলে ফেলি টপাটপ গিলে ফেলো, দপাদপ, গপাগপ, এই শব্দগুলো, যেমন গপ একটা শব্দ, গপ একটা শব্দ, সেখান থেকে হয়ে গেল গপাগপ। ধপ একটা শব্দ, ধপ একটা শব্দ, দ্রুত উচ্চারণ করতে গিয়ে মাঝখানে একটা আ স্বরধ্বনি নিয়ে এসেছি, সেটাই হচ্ছে অসমীকরণ। অর্থাৎ একই স্বরের পুনরাবৃত্তি দূর করতে গিয়ে আমরা মাঝখানে একটা আ ধ্বনি নিয়ে আসতেছি, মূলত এটি হচ্ছে অসমীকরণ। ধ্বনি পরিবর্তনে এতক্ষণ যা বুঝিয়েছি তা হলো স্বরধ্বনির পরিবর্তন। এবার আমরা যাব ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের ক্ষেত্রে। ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনে বা একটি পরিবর্তনের নাম হচ্ছে সমীভবন। এই সমীভবন বিষয়টা কি? সমীভবন শব্দটা হচ্ছে সমান হয়ে যাওয়া, সমান হয়ে যাওয়া। দুটি ভিন্ন ব্যঞ্জন ধ্বনি যখন সম ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হয়, তখন তাকে বলে সমীভবন। ধরে নিলাম জন্ম শব্দটা যদি আমরা ধরি, সে জন্মের মধ্যে ন আছে এবং ম আছে, এই দন্ত ন এবং ম দুটি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন বর্ণ। এই দুটি ভিন্ন ভিন্ন বর্ণ যখন আমি ভুল উচ্চারণ করতেছি, বলতেছি জন্ম, তখন এই ন আর ম দুটি ভিন্ন ভিন্ন ব্যঞ্জন হয়ে গেল ম আর ম, জন্ম। আমি যদি বলি চক্র, এখন চক্রর মধ্যে শেষে ক আছে এবং রফলা আছে, মানে র আছে। এখন এই চক্র শব্দটাকে যখন আমি ভুল উচ্চারণ করে বলতেছি চক্র,
তখন ক আর র দুটি ভিন্ন ভিন্ন ব্যঞ্জন ক আর ক মানে সমবর্ণে পরিণত হয়েছে। এক কথায় ভিন্ন ব্যঞ্জন যখন সমবর্ণে পরিণত হবে তাকে বলা হয় সমীভবন। আর যখন সমবর্ণ দুটা সমান বর্ণ ভিন্ন ব্যঞ্জনে পরিণত হয় তখন তাকে আমরা বলি বিষমীভবন। অর্থাৎ আমি যদি বলি শরীর, এখন আপনি মনের অজান্তে বলতেছেন শরীর। এই শরীর শব্দটা শরীর বলাতে র এবং র, শরীরের মধ্যে যে দুইটা র ছিল, একটা র পরিবর্তিত হয়ে ল হয়ে গেছে। আগে ছিল র র সমবর্ণ, সেখান থেকে পরিবর্তিত হয়ে হলো র ল, সেটা হয়ে গেল ভিন্ন ব্যঞ্জন। এই সমবর্ণ যখন ভিন্ন ব্যঞ্জনে পরিণত হয় তাকে বলা হয় বিষমীভবন। আমি যদি বলি লাল, এখানে দুইটা ল, যখন এটা আমার উচ্চারণ ভুলের কারণে বলতেছি নাল, তখন এখানে ন একটা শব্দ হয়ে গেল, ন একটা বর্ণ হয়ে গেল ন, আর একটা বর্ণ হয়ে গেল ল, তাহলে দুইটা ভিন্ন ব্যঞ্জনে পরিণত হলো। এক কথায় যদি দুইটা সমবর্ণ ভিন্ন ব্যঞ্জনে পরিণত হয় তাকে বিষমীভবন বলে। আর যদি দুইটা ভিন্ন বর্ণ সমবর্ণে পরিণত হয় তাকে সমীভবন বলে। বিপর্যয় ঘটলে যেমন আমরা এক জায়গায় থাকি না, নিজস্ব জায়গায় স্বাভাবিক জায়গায় থাকতে পারি না, ঠিক তেমনি ধ্বনি বিপর্যয়টা হচ্ছে যখন দুটি ব্যঞ্জন, স্বর নয় কিন্তু, দুইটি ব্যঞ্জন পরস্পর স্থান বিনিময় করে, পরস্পর স্থান বিনিময় করে, সেটাকে বলা হচ্ছে ধ্বনি বিপর্যয়। ধরে নিলাম লাভ একটা শব্দ, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মানুষরা বলতেছে ফাল। এই লাভ শব্দটার লটা আর ফটা পরস্পর স্থান বিনিময় করে ফাল হয়ে গেল, এটাকে বলা হচ্ছে ধ্বনি বিপর্যয়। আমরা যদি ধরে নিই পিশাচ একটা শব্দ, সে পিশাচ শব্দটাকে পিশাচ বলতেছি, তখনও এখানে স আর ছর মধ্যে পরস্পর কি হয়েছে, স্থান বিনিময় হয়েছে। আবার যখন রিক্সাকে রিস্কা বলতেছি তখনও পরস্পর স্থান বিনিময় হয়। এই স্থান বিনিময় করলে যেই পরিবর্তনটা ঘটে সেটাকে আমরা বলি ধ্বনি বিপর্যয়। আমরা স্বরের যেমন লোপ দেখেছি তেমনি ব্যঞ্জনেরও লোপ হতে পারে। ব্যঞ্জনের লোপ সাধারণত তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি, একটা হচ্ছে অন্তর্হতি, আর একটা হচ্ছে হকার লোপ। ব্যঞ্জন চ্যুতিটা কি? ধরে নিলাম বড় দাদা একটা শব্দ, সেই শব্দটা থেকে দাদার শেষ অংশটার দাটা বাদ দিয়ে বলতেছি বর্দা, এই যে শেষ অংশটা বাদ দিছি সেটাকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি। আর শব্দের মাঝখান থেকে যদি কোনো ব্যঞ্জন উঠে যায় তখন তাকে বলা হয় অন্তর্হতি। মানে ধরে নিলাম ফাল্গুন একটা শব্দ, বলতেছি ফাগুনের হাওয়া, তো ফাল্গুন থেকে যে ল শব্দটা তুলে ফেলেছি সেটাকে বলা হয় অন্তর্হতি। যদি বলি ফলাহার, সেটার যে ফলার হলো সেটা, এই যে হাটা আছে হাটা উঠে গেল, সেটাকে বলা হচ্ছে অন্তর্হতি। যদি বলি আলহিদা, সেখান থেকে যে আলাদা শব্দটা এসেছে, ই শব্দটা উঠে গেছে, সেটাও অন্তর্হতি। অন্যদিকে আমরা যদি দেখি শব্দ থেকে যদি হ বাদ যায়, এ হটা বাদ গেলে সেটাকে আমরা বলি হকার লোপ। যেমন আমরা একটা শব্দ যদি ধরে নিই গাহিল, এখান থেকে হ বাদ গিয়ে হইল গাইল।